বেহায়ার মতো বুকের আঁচল ফেলে দিয়ে আমাকে কাছে টানার চেষ্টা করছো কেন? ওর কথা শুনে তাড়াতাড়ি আঁচল ঠিক করলাম। খুব জেদ কাজ করছে আমার। নিজের বউকে কেউ এভাবে বলে? আমি কি ইচ্ছে করে রাখছি? ভুলবশত আঁচল পড়ে গেছে, আর সেই জন্য কথা শোনাতে হবে? অদ্ভুত লোক। উঠে ওনার কাছে গিয়ে বললাম, এই যে মিস্টার আদনান, কি ভাবেন নিজেকে? চুরির সাথে আটকে গিয়ে শাড়ির আঁচল পড়ে গেছে। বুক উদম করে আপনাকে বিমোহিত, শিহরিত কোনোটাই করার ইচ্ছে আমার নেই, তাও আবার আপনার মতন লোককে। আপনি কতটা কাপুরুষ বুঝতে পারছেন? বাসর রাতে বউয়ের সাথে গল্প করবেন, আদর করবেন, তা না করে উল্টে কথা শোনাচ্ছেন। ইস, তোমাকে করব আমি আদর? ভাবলা কি করে? বিয়ের সময় এমন কোনো শর্ত দেয়নি তোমার বাবা মা, আর বলেওনি আমার মেয়েকে সারা রাত আদর করবা। বলেই হেসে উঠল আদনান। ওর হাসি দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। রেগে গিয়ে বললাম, ও, আপনার বাবা মাও আমাকে এমন কোনো শর্ত দেয়নি বিয়েতে যে বুকের আঁচল আপনার সামনে ফেলে রাখা যাবে না। আর জানেন আপনি, এমনিতেই আপনাকে বানরের মতন দেখায়, আর হাসলে দেখায় হনুমানের মতন। বলেই জিহ্বায় কামড় দিলাম। ইস, কি বলে ফেললাম! লোকটা আবার রাগ করবে না তো? কিন্তু ও আদনান রাগলো না, উল্টো আমাকে বলল, আলিফ, লায়লার ভূত দেখেছো? যে মানুষগুলো দেখতে ভালো দেখায় না, তাদেরকে প্রচুর ময়দা মাখায়, তখন তাদেরকে ভূতের মতন দেখায়। আর আমার সামনে এখন সেরকমই এক পেতনি বসে আছে। কি, আমি দেখতে পেতনির মতন? না, পুরোই তেলে পোকার মতন। আচ্ছা, তোমার নাম জুই রাখলো কে? তুমি তো জুই ফুলের মতন সুন্দর নও। তোমার নাম রাখা উচিত ছিল তেলে পোকা। তুমি একটা উই পোকা। আমি রেগে গিয়ে বললাম, আমি তেলে পোকার মতন কোন দিক দিয়ে? আপনি একটা তেলে পোকা। আমার পেট তেলে পোকার মতন অত বড় নাকি? ও ফিসফিসিয়ে বলল, দেখলে বুঝতাম পেট কেমন, আর এখন বড় না হলেও হয়ে যাবে। প্রচুর রাগ হচ্ছে এই আদনানের ওপর। জানতাম এমনটাই করবে, তাও কষ্ট হচ্ছে খুব। ওয়াশরুমে ঢুকে মেকআপ উঠাচ্ছি আর ভাবছি, সত্যি কি আমি দেখতে পেতনির মতন? বাসর রাতে সকল মেয়েই সুন্দর হোক আশা করে। জামাই এসে ঘোমটা উঠিয়ে বলবে, তুমি এত সুন্দর কেন? জানো, তোমার ওই কাজল কালো চোখের মায়ায় পড়েছি। তোমাকে রূপবতী হতে হবে না, আমার মায়াবতী হয়ে সারা জীবন আমার পাশে থেকো। আর আমার কি কপাল! প্রশংসা তো করলই না, উল্টে আঁচল বুক থেকে সরে যাওয়াতে কতগুলো কথা শোনালো। একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি উনি ফেসবুক চালাচ্ছে। আজব লোক। ইনি হয়তো প্রথম লোক যে বিয়ের রাতে ফেসবুক চালাচ্ছে। ওনার কাছে গিয়ে বললাম, কেমন লোক আপনি? 5 ফুট 10 ইঞ্চি লম্বা সুদর্শন এক যুবক আমি। সেটা জিজ্ঞেস করিনি, বলছে আপনি কিরকম লোক বাসর রাতে ফেসবুক ইউজ করছেন? কেন, আজ কি কোনো বিশেষ রাত যে ফেসবুক ইউজ করা যাবে না? অবশ্যই বিশেষ রাত। আমি তো দেখছি অন্য সব দিনের মতন একটাই চাঁদি উঠেছে। বিশেষ কোনো দিক দিক দিয়ে আপনি একটা ইচ্ছে করছে ফোনটা এখনই ভেঙে দিই। কেন, ফোন আবার কি দোষ করলো? ফোন কিছু করেনি, করেছেন তো আপনি। তো ফোন কেন ভাঙবা? পারলে আমাকে ভাঙো। পারলে তাই করতাম। কি ভাব ফোনের সাথে? বাসর রাতে বউ রেখে ফোন নিয়ে টিপাটিপি। তো তোমাকে টিপতাম? মুখে কিছুই আটকায় না এই লোকের। বুঝলাম এর সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই। ওনাকে বললাম, রুম থেকে বের হন, শাড়ি পাল্টাবো। ওয়াশরুমে গিয়ে পাল্টাও। না, সেখানে পাল্টালে শাড়ি ভিজে যাবে। তো আমার সামনেই পাল্টাও। আপনার মতন লুচ্চু লোকের সামনে আমি শাড়ি পাল্টাবো? কখনোই না। হোয়াট ইজ লুচু ডিয়ার? এটা কি ভাষা? মানুষ দেখতেও ভালো না, ভাষাও সুন্দর না। আজে বাজে কথা বলবেন না, দয়া করে বের হন রুম থেকে। না, যাব না। আপনি বের হবেন নাকি চিৎকার করে উঠব? তখন সবাই ভাববে যে ছেলে বিয়েই করতে চায় না, সে এখন বউ পাওয়ার আগেই। থাক, আর কিছু বলতে হবে না, গেলাম। অবশেষে বের হলো আদনান। যাক, লোকটা গেল। তবে গরমে ঘেমে গেছি খুব। শাড়ি পরার অভ্যেস নেই। ভার্সিটিতে শাড়ি পরতাম মাঝে মাঝে। ভাই বা রুমে যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত শাড়ি পরতাম, তাও শাড়ি ছুটে যেত। একবার তো ভাই বা রুমে ঢুকলাম, আর তখনই শাড়ির কুঁচি ছুটে গেল। কি বাজে অবস্থা হয়েছিল তখন। কোনো রকম শাড়ি ধরে রাখলাম। যে মেয়ে শাড়ি সামলাতে পারি না, সে কি করে এই লোকটাকে সামলাবো? আসলে ওকে বিয়ে করব আমিও ভাবিনি। ওর ছোট বোন আনিলা আমার সাথে পড়ে, খুব ভালো মেয়েটা। আসলে আদনানের পরিবারের সবাই অনেক ভালো এবং মিশুকে। সারাদিন আনিলা আমার কাছে ওর পরিবারের গল্প করত। তো একদিন বলল, জানিস জুই, আমার ভাইয়ার জন্য গত 2 বছরে 100-র ওপর মেয়ে দেখেছি, কিন্তু ওর নাকি
কাউকেই ভালো লাগে না। একটা না একটা সমস্যা বের করবেই। কতজন ঘটকের কাছে যে মা গিয়েছে তা মাই জানে। ঘটকগুলোও এখন বিরক্ত। ভাইয়ার বিয়ে হওয়ার পর মারুফ আর আমার বিয়ে হবে। মারুফ তো রেগে আছে ভাইয়ার ওপর। ও বলছে ভাইয়ার নাকি বিয়েই হবে না, আর আমাদেরও বিয়ে করতে হবে না। মারুফ ভাইয়ার তো আর সইছে না রে। কি করবে বেচারা। তা তোর ভাইয়ার কেমন মেয়ে পছন্দ? তার আর পছন্দ, কত মেয়ে কত কিছু করলো ভাইয়ার জন্য, কিন্তু ভাইয়ার তাও পছন্দ না। সে অসাধারণ কাউকে নাকি বিয়ে করবে। আমার মনে হয় ভাইয়া বিয়েই করবে না। তাহলে পরিস্থান থেকে পড়িয়ে এনে দে, তাকে তো পছন্দ করবে। সে অসাধারণ হবে। না রে, আমার যা ভাইয়া তাও বলবে পাখা আছে কেন, আমাকে বিয়ে করতে বল। হুম, করবে না। আমাকে দেখলে তোর ভাইয়া বিয়ে না করে পারবেই না। না রে, দেখবি তাও সমস্যা বের করবে। চ্যালেঞ্জ করলাম, বিয়ে উনি আমাকেই করবেন। আমিও চ্যালেঞ্জ করলাম, যদি ভাইয়াকে বিয়ে করতে পারিস তাহলে তোকে আমার হানিমুনে নিয়ে যাব, আর তুই হারলে আমাকে তোর হানিমুনে নিয়ে যাবি। এর কয়েকদিন পর সত্যি সত্যি আনিলা ওর ভাই, মা, বোন আর চাচাকে নিয়ে আমাদের বাসায় আসলো। ওদের পরিবারের সবাই আমাকে পছন্দ হলো। আদনানকে ওর চাচা জিজ্ঞেস করলো আমাকে পছন্দ হয়েছে কিনা। ও হয়তো সমস্যা খুঁজছিল। ও কিছু বলার আগেই আমি বললাম আমার পছন্দ হয়নি ওনাকে। সবাই তো অবাক। আনিলা বেশি অবাক হলো, কারণ আদনানকে পছন্দ না হওয়ার কোনো কারণ নেই। আর তাছাড়া আমিই দেখতে আসতে বলেছি। সবাইকে আরো অবাক করে আদনান বলল ওকেই আমি বিয়ে করব, এবং এই মুহূর্তে। আমি জানতাম উনি যা ঘাটটেরা লোক, উল্টো পাল্টা কিছু বললেই বিয়ে করতে পারে। আর তাই হলো। সেদিনই আদনানের সাথে আমার বিয়ে হলো, আর আজকে আমারে ওদের বাসায় আনলো। আমি ওনাকে রিজেক্ট করেছি, সেজন্য এখন তার প্রতিশোধ নিচ্ছে। ওর প্রতিটা কথায় যেন তেতো আর ঝাল মিশ্রিত। তবে কিছু একটা সমস্যা আছেই। ও কেন বিয়ে করতে চায়নি আমাকে জানতে হবে। এর মধ্যে কিছু তো রহস্য লুকিয়ে আছে। দরজা ধাক্কানোর শব্দে আমি কল্পনা থেকে ফিরে এলাম। এতটাই কল্পনাতে বিভোর ছিলাম যে শাড়ি পাল্টানোর কথা ভুলেই গিয়েছি। তাড়াতাড়ি দরজা খুলে দেখি আনিশা আপু দাঁড়িয়ে আছে। আমাকে আপু বলল, এই মেয়ে তোমাকে রেখে ও রুম থেকে বের হয় কি করে? আসলে আপু আমি বের হতে বলেছি। ওর দোষ নিজের ঘাড়ে নিতে হবে না। আমি আমার ভাইকে চিনি খুব ভালো করে। তারপর আদনানকে রুমে আসতে বলে আপু চলে গেল। আসলে আমি সরি, আমার জন্য আপনাকে কথা শুনতে হলো। আমার কথা শুনে আদনান বলল, থাক, আর সরি বলতে হবে না। আর তুমি পাল্টাবা শাড়ি? পারবা না যখন আমাকে বললেই পারতে। আমি কিছু বলার আগেই ওর শাড়ির পিনগুলো ছুটিয়ে দিল। তারপর বলল, আমি অন্যদিকে তাকিয়ে আছি, তুমি শাড়ি পাল্টাও, আর ঝামেলা করো না। শাড়ি পাল্টানোর পর ও টেনে আমাকে ওর কাছে নিয়ে গেল। কানে কানে বলল, তোমাকে মেনে নিই বা না নিই, তুমি তো আমার বউ। ওর ঠোঁট দুটো আমার কানে লাগাতেই কেমন যেন এক অনুভূতিতে হারিয়ে গেলাম। ও আমার কপালে একটা চুমু খেয়ে বলল, বউ হিসাবে এটা তোমার প্রাপ্য। ওর মুখে বউ কথাটি শুনে অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। এই লোকটা এমন কেন? কিছুক্ষণ আগেও কত কথা শোনালো, আর এখন সত্যি কি সে আমাকে মেনে নেবে, নাকি ক্ষণিকের মোহ? ওর চুমু দেওয়া, ওর বউ বলা, ওর জড়িয়ে ধরা, সব কিছুতেই যেন লুকিয়ে আছে অনেক ভালোবাসা। এই ছ্যাঁচড়া লোকটার সাথে ঝগড়া করলেও খুব ভালোবেসে ফেলেছি। আদনান আমাকে বলল, জানো, মেয়ে মানুষের প্রতি কেন যেন রাগ কাজ করে খুব। ওর মানুষের মন নিয়ে খেলা, ছেলেদের সাথে প্রতারণা করে। আর সুন্দরী মেয়েরা এসব দিকে আরও এক ধাপ এগিয়ে। আর তাই আমি বিয়ে করতে চাইনি। প্রতিটা মেয়েরই কোনো না কোনো দোষ খুঁজে বের করতামই। মা আমার উপর বিরক্ত হয়ে গত 1 মাস ধরে মেয়ে দেখাই বন্ধ করে দিয়েছে। আমিও যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আনিলা সেদিন তোমাকে দেখতে যাওয়ার কথা বলতেই মা না করে দেয়। পরে আপু অনেক বুঝিয়ে মাকে নেয়। মা বলে দিয়েছিল এবারই শেষ, আর না। আমি তো তোমাকে দেখার পর সমস্যা খুঁজছিলাম, কিন্তু তুমি যখন বললে যে আমাকে পছন্দ হয়নি, তখন খুব জেদ কাজ করে। তাই জোর করেই তখনই তোমাকে বিয়ে করে নিই। আচ্ছা সত্যি বলো তো, আমাকে কি তোমার সত্যিই পছন্দ হয়নি? আপনার মতন ছ্যাঁচড়া লোককে পছন্দ করব আমি? তুমিও কম ছ্যাঁচড়া না। তোমার মতন মেয়েকে বিয়েতে জোর করে রাজি করানো অসম্ভব। কিছু তো একটা হয়েছে। কিছুই হয়নি, ঘুমাবো এখন। ঘুমাও, তবে আমি তোমাকে সম্পূর্ণভাবে স্ত্রীর অধিকার দিতে পারবো না। যদি মনে হয় তুমি অন্য সব প্রতারক ঠকবাজ মেয়েদের থেকে আলাদা, তাহলে তোমাকে আমি মেনে নেব। জানি এটা অন্যায়, তবুও মেনে নিতে হবে তোমাকে। ইস, কি কপাল আমার।
ও কত কাছাকাছি শুয়ে আছে আমার, কিন্তু আসলে তো অনেক দূরত্ব আমাদের মাঝে। মনের দূরত্বই আসল দূরত্ব। কিন্তু কিছু কিছু মেয়েদের নাকি সতীত্বের পরীক্ষা দিতে হয় বিয়ের রাতে। আর আমি পড়লাম এ কোন পরীক্ষায়? যখন কোনো বিষয় নিয়ে খুব ভাবি, তখন আমার ঘুম হয় না ভালো। আজও সেরকম হলো। হে সৃষ্টিকর্তা, আমাকে সকল বিপদে ধৈর্য ধরার শক্তি দাও। আদনানের ধারণা যেন আমি পরিবর্তন করতে পারি, ওর সাথে যেন আমি সারাটা জীবন কাটাতে পারি। আদনানকে ডাকছি, উফ কি লোক! এত ডাকছি কোনো সাড়া নেই, তাই কিছুটা পানি এনে মুখে ছিটালাম। আর তখনই চেঁচিয়ে উঠলো আদনান, এই মেয়ে, তোমার কি কোনো বুদ্ধি নেই? সকালের এত সুন্দর ঘুমটা নষ্ট করলে? কাল কতটা জার্নি করেছি, আজ একটু শান্তিতে ঘুমাবো তাও দিচ্ছ না। ও, বিয়ে তো শুধু আপনার হয়েছে, আর জার্নিও শুধু আপনি করেছেন। শুনুন, এত ভারী শাড়ি পরে জার্নি করা আমার জন্য আরও কষ্টকর ছিল। আমি উঠতে পারলে আপনি কেন পারবেন না? বারান্দায় দাঁড়িয়ে আছি, মাথা ব্যথা করছে খুব। এক কাপ চা হলে ভালো হতো, কিন্তু কাকে বলবো এই সকালে? একটু পরেই আদনান 2 কাপ চা নিয়ে আসলো। বারান্দায় লোকটাকে মনে মনে ধন্যবাদ দিলাম। আদনান আমার কাছে এসে দাঁড়ালো, 1 কাপ চা আমার হাতে দিয়ে বলল, আমি সকালে জেগেই ছিলাম, ইচ্ছে করেই উঠিনি। তবে তোমার কথাগুলো খুব ভালো লেগেছে। সত্যি, আমরা মানুষ জাতি অনেকটা নির্বোধ আর স্বার্থপর। অফিসের কর্মচারীরা যখন কাজে একটু এলোমেলো করে, তখনই মালিক কত কথা শোনায়, খারাপ ব্যবহার করে। বাসার মালিক চাকরদের সাথে খারাপ ব্যবহার করে, কাজ করতে দেরি হলেই। আর আমরা কত অন্যায় করি, স্রষ্টা তো কিছুই বলে না। আর কিছু না করলেও আমাদের স্রষ্টার ইবাদত করতে ঠিক মতন করা উচিত। আসলেই আপনার চিন্তা ভাবনা খুব সুন্দর। যাই হোক, এখন একটু শাশুড়ি মায়ের কাছে যাই। আনিলা আমাকে দেখেই বলল, উমা, নতুন বউ, এত সকালে? আমি তো ভাবছি সারা রাত রোম্যান্স করবি, আর আজ সারাদিন ঘুমাবি। তা রোম্যান্স কেমন হলো? এই মেয়ে, আমি তোর বিয়ান লাগি যে এসব কথা জিজ্ঞেস করছিস? আমি তোর ভাইয়ের বউ। তা শাশুড়ি মা কোথায়? তখনই শাশুড়ি মা আসলো। আনিলা বলল, দেখো মা, কত সকালে উঠেছে তোমার বৌমা। আমি হলে তো 2 দিন শুধু ঘুমাতাম। তোর মতন হবে কেন? ও ও অনেক ভোরেই উঠেছে। আদনান এসে চা করে নিয়েছে। তাই নাকি? তোমার ছেলে দেখি বউয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তো তুই এত সকালে উঠলি কিভাবে? মা, আজ ভার্সিটিতে প্রোগ্রাম আছে। ও, কথা বল তোরা, বলি শাশুড়ি মা চলে গেলেন। কি রে আনিলা, কিসের প্রোগ্রাম আজ? প্রোগ্রাম না অন্য কিছু। উফ জুঁই, আসতে বল। মারুফ বলল গুরুত্বপূর্ণ কথা আছে, তাই ওর সাথে বের হব। ফোনে বললেই তো হয়, দেখা করা লাগে? তুই এসব বুঝবি না। ওকে, বোঝা লাগবে না। বেশি দেরি করিস না, থাক, রুমে গেলাম। যাও, ভাইয়ের কাছে মন পড়ে আছে, সেটা বললেই হয়। হ্যাঁ, তুমি তো আবার অনেক বোঝো। রুমে এসে দেখি আদনান নেই। একা একা ভালো লাগছে না। ও যে কেন এমন করে? তবে যাই করুক না কেন, ও সব মিলিয়ে অনেক ভালো। আমি তো ওকে যতবার দেখি ততবারই প্রেমে পড়ি। ওর সব দিকটাই ভালো লাগে আমার। কেন এমন করে ও? ও কি আগে কারোর সাথে রিলেশন ছিল? হতে পারে সেই মেয়েই ওকে ঠকিয়েছে। তাই ও কোনো মেয়েকে মানতে পারছে না। বুক সেলফে বই খুঁজছিলাম, হঠাৎ একটা ডায়েরির ওপর চোখ পড়ল। ডায়েরিটা দেখে মনে হলো ডায়েরিতেই হয়তো লুকিয়ে আছে অনেক রহস্য। ডায়েরি পড়া শুরু করলাম। কিছু কবিতা লেখা আছে শুধু। ভালোই লিখতে পারে ও, কিন্তু তেমন কিছুই খুঁজে পেলাম না। হতাশ হয়ে বসে পড়লাম। বিকেলে আদনান ঘুমাচ্ছে, আমার ভালো লাগছে না, তাই বাড়ির পিছন দিকে ঘুরে আসলাম। এসে তো আমি অবাক, একসাথে 2টা হিজল ফুল গাছ। গাছের নিচে বিছিয়ে আছে অসংখ্য লাল লাল হিজল ফুল। মুহূর্তেই মনটা ভালো হয়ে গেল। একটা গাছ নিচু বাঁকা টাইপের, আর নিচু, সহজেই গাছটাই উঠতে পারলাম। 2টা গাছের একটা ফুল আছে, অন্যটাই নেই। ধরে নিলাম একটা ছেলে গাছ আর অন্যটা মেয়ে গাছ। 2টা গাছই একে অন্যের দিকে ঝুঁকে আছে। মনে হচ্ছে 2টা গাছই প্রেমে মত্ত। মেয়ে গাছটাকে বললাম, দেখ, তোর ভাগ্য কত ভালো, তোকে দেখতে ঠিক নতুন বইয়ের মতন লাগছে। আর দেখ, ছেলে গাছটা তো তোর দিকে ঝুঁকে আছে, যেন তোকে ছাড়তেই চাইছে না। নিচে অসংখ্য ফুল ছিটানো, যেন তোদের ফুলসজ্জা। তোকে দেখে তো আমার হিংসা হচ্ছে খুব। আর আমার জামাইটা কেমন, কাল রাতটা ঝগড়া করেই কাটালো, একটুও ভালোবাসে না আমাকে। কে বলেছে ভালোবাসে না? শব্দটা শুনে চমকে উঠলাম। গাছ আবার কথা বলে নাকি? পিছনে ফিরে দেখি আদনান। ও আমার কাছে এসে বলল, আমার নামে অভিযোগ দেওয়া হচ্ছে।
আপনি না ঘুমাচ্ছিলেন? বউ একা একা বিরহের সংলাপ বলছে, আমি ঘুমাই কি করে? তো গাছে উঠেছো কেন? যদি ভূতে ধরে? পেতনিকে তো ভূতেই ধরবে। পেতনি হও আর শাকচুনি হও, গাছ থেকে নামো। নিচে নামার পর অনেকগুলো হিজল ফুল আমার পুরো শরীরে ছিটিয়ে দিল। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। কি করছেন আপনি? বউকে সাজাচ্ছি। তোমাকেও হিজল গাছটার মতনই সাজালাম। এখন তোমার জামাইও তোমার পাশে। এখন কি মনে কষ্ট আছে? কেন যেন নিজেকে সামলাতে পারলাম না। ওকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলাম। ইচ্ছে করছে অনন্তকাল এভাবেই দাঁড়িয়ে থাকি। সকালে ও নিজে আমার জন্য চা করলো। এখন আবার ফুল ছড়িয়ে আমার মন ভালো করার চেষ্টা করছে। আমার কাছে যদি জীবনের সবচেয়ে ভালো দিনগুলো সম্পর্কে জানতে চাওয়া হয়, আমি এই দিনটির কথা বলবো। আদনান কানের কাছে মুখ এনে বলল, এই ছাড়ো, আনিলা আসছে। প্রেম ভালোবাসা রুমে গিয়ে করো। আনিলা আমাদের কাছে এসে বলল, ও মা, জুঁই ফুল দিয়ে কি হিজল ফুল হয়ে গেছে। আদনান বলল, তোর ভাবির নাকি হিজল গাছকে দেখে হিংসে হচ্ছিল, তাই ওকে সাজিয়ে দিলাম। তোমাদের প্রেম দেখে হিজল গাছ লজ্জায় নুয়ে পড়েছে। খেয়াল রেখো, মানুষ যেন না দেখে। বলি আনিলা চলে গেল। আনিলা চলে যেতেই আদনান বলল, চলো আমরাও যাই। আর একটু থাকি না। ওকে, বউয়ের ইচ্ছা। হিজল গাছের নিচে গিয়ে দুজনে বসলাম। আমি ওর কাঁধে মাথা দিয়ে বসলাম। অনুভূতিটাই অন্য রকম। নিচে ফুল, উপরে ফুল, পুরো শরীরে ফুলের ছড়াছড়ি, শীতল বাতাস। এরকম অনুভূতিগুলোই হয়তো কবিরা তাদের কবিতায় উপস্থাপন করে। বুড়ো লোকের মনে প্রেম জাগলেও আপনার মনে তো আর জাগে না। আদনান বলে উঠল, আমি তো আর বুড়া না, বুড়া হলে হয়তো জাগতো। থাক, আর প্রেম জাগাতে হবে না, চলুন বাসায় যাব, সন্ধ্যা হয়ে আসছে। আনিলা কয়েকবার এসে আমার রুমে ঘুরে গেছে। মনে হচ্ছে কিছু বলবে, কিন্তু আদনান থাকায় বলতে পারছে না। তাই আদনানকে রুম থেকে বের করার জন্য বললাম, আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, প্লিজ এনে দিন না। হুম, ফুচকা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যত যাই হোক না কেন, আমি আমার একমাত্র বউয়ের জীবনে কোনো ক্ষতি হতে দেব না। ইস, কি আবেগ! শুনুন, গবেষণায় বলেছে একজন মেয়ের কোনো ছেলের সাথে একসাথে একই রুমে থাকা খুব ক্ষতিকর। সেটা জেনেও কিন্তু আমি আপনার সাথে থাকছি। তো ফুচকা খেলে কিছু হবে না। তাই নাকি? তো গবেষণাটা করলো কে? আর ছেলেদের সাথে থাকলে কি ক্ষতি হয়? অনেক ক্ষতি হয়। যেমন মেয়েরা মহিলা হয়ে যায় ছেলেদের ছোঁয়া পেলে, তারপর আরও অনেক কিছু। বলো আর কি? দূর, পেঁচাবেন না। আপনি ফুচকা এনে দেন। নতুন বিয়ে হয়েছে, একটু সেজেগুজে বের হতে হবে না? বলো। আহা, জামাই বউ একে অপরের সত্তা, তাই আমি সাজলেই আপনার সাজা হয়ে যাবে। রাত হয়ে যাচ্ছে, জান তো। আদনান চলে গেল ফুচকা আনতে। এর মধ্যে আনিলা আবার আসছে। কি গো ননদিনী, কিছু বলবে মনে হয়? জি ভাবি সাহিবা। দেখলি, আমার আধ্যাত্মিক ক্ষমতা অনেক বেশি। তোকে দেখেই বুঝলাম কিছু বলবি, কিন্তু তোর ভাইয়া থাকায় বলতে পারছিস না। তাই আদনানকে ফুচকা আনতে পাঠালাম। আপনার আধ্যাত্মিকতার অনেক বেশি। এখন শোন, মারুফ দেশের বাইরে যাবে। ও চাইছে পরের শুক্রবার বিয়েটা সেরে ফেলতে, কারণ বাইরে গেলে 1 বছর পর আসবে। সবাইকে বলে ম্যানেজ করে দে না। আচ্ছা বলবো, কিন্তু ট্রিট দিতে হবে আগে। সব দিব, তুই শুধু একটু ম্যানেজ কর। ওকে ডিয়ার। আনিলা আমার কপালে চুমু দিয়ে বলল, তুই আমার ভালো ভাবি। রুমে গেলাম, মারুফ কল দেবে। আদনান ফুচকা এনে আনিলা আর আনিশা আপুকে দিল, আর বাকিগুলো রুমে নিয়ে এসে একা একা খাচ্ছে। আমি যখন খেতে চাইলাম, বলল, আহা, তোমাকে কষ্ট করে খেতে হবে না, আমি খেলেই তো তোমার খাওয়া হয়ে যাবে। জানোই তো, স্বামী স্ত্রী এক সত্তা। কেমনটা লাগে? এই লোক এমন কেন? আমার কথা আমাকেই শোনাচ্ছে। আমি এতটাই পছন্দ করি ফুচকা, সারাদিন কিছু না খেয়ে শুধু ফুচকা খেয়ে কাটিয়ে দিতে পারি। আর এই লোক আমাকে না দিয়ে একা একা খাচ্ছে আর বলছে, কি ঝাল। সত্যি ফুচকা অনেক মজার খাবার। আমি ভাবছি শেষে হয়তো কয়েকটা রাখবে, কিন্তু সবগুলোই খেয়ে ফেললো। এমন ছ্যাঁচটা কেন এই লোক? আমি যে রুমে আছি তার সেদিকে কোনো খেয়ালই নেই। জেদ করে আমি আনিশা আপুর রুমে চলে গেলাম। আনিশা আপুর মেয়ে আরিহা আমাকে বলল, মামি, মামা তোমাকে অনেক ভালোবাসে, দেখো তোমার জন্য কতগুলো ফুচকা এনে আমাদের রুমে রেখে গেল। আমি বললাম, না, ওগুলো তোমার জন্য এনেছে। তখন আনিশা আপু বলল, না, আমরা খেয়েছি, এগুলো তোমার জন্য এনে রেখে গেছে। আদনান বলেছে রুমে গিয়ে আগে তোমাকে লোভ দেখাবে, তারপর এগুলো নিয়ে তোমাকে দেবে। জানো, আমার ভাইটা খুব ভালো।
ওকে বুঝে মানিয়ে নিতে পারলে তুমি অনেক সুখী হবে। আমি মনে মনে বললাম, হ্যাঁ, সত্যিই অনেক ভালো ও। শাশুড়ি মা আসলো আনিশা আপুর রুমে। আমি শাশুড়ি মাকে বললাম, মা, বিয়ের 2 দিন পর মেয়েকে তার বাড়ির লোক এসে নিয়ে যাবে। কাল তো আমাদের বাসা থেকে লোকজন আসবে। শাশুড়ি মা বললেন, না, কাল তোমাকে যেতে দেওয়া হবে না। কালই আসছো, সেই ধকলই এখনো কাটাতে পারোনি, আবার যাননি। কাল এসে কাউকে দেখে যেতে বলো, 1 মাস পর যাবে। আমি তোমার মাকে বলে দেব। আচ্ছা মা, বলে আমি রুমে চলে আসলাম। খুব খারাপ লাগছে। বিয়ে হলেই দূরত্ব চলে আসে। আজ যে কয়বার আম্মুর সাথে কথা বলেছি ততবারই আম্মু কান্না করছে। ছোট বোনটার জন্য খারাপ লাগছে। আবার কতদিন পর দেখব, ভাবতেই কান্না আসছে। আদনান এসে কাছে দাঁড়াতেই ওকে ধরে কান্না করে দিলাম। ও বলছে, আহা, কাঁদছো কেন? ফুচকা দিননি বলে? আচ্ছা, এনে দিচ্ছি। আমি চোখ মুছে বললাম, ফুচকার জন্য কেউ কাঁদে? মা বলল 1 মাস পর বাড়ি যেতে। খুব খারাপ লাগছে। হ্যাঁ, মা আমাকেও বলেছে কান্না থামাও, আর কিছুদিন যাক, তারপর নিয়ে যাব। আজ আমাদের বাসা থেকে মামা, মামি আর আব্বু এসেছে আমাকে দেখতে। খুব ভালো লাগছে। শাশুড়ি মা মামিকে বলল, বৌমা আমার খুব ভালো, কাজেও সাহায্য করে। 2 দিনেই মায়ায় জড়িয়ে ফেলেছে। মামি বলল, ও তো আপনাদেরও খুব প্রশংসা করছে। আপনাদের কাছে আসছে, আপনারাই এখন ওর সব কিছু। ভুল কিছু করলে মেয়ে ভেবে ক্ষমা করে দেবেন। শাশুড়িমা বলল, ভুল তো মানুষ করতেই পারে। আমি ওকে আমার মেয়ের মতো করেই আঁকলে রাখবো, চিন্তা করবেন না। আপনাদের বাসার লোক একদিন থেকেই চলে গেল। যাওয়ার সময় আব্বু আমাকে ধরে অনেক কাঁদলো। মেয়েদের জীবন আসলেই অনেক কষ্টের, কত কিছু ত্যাগ করতে হয়। আদনান দুপুরে একটা নীল রঙের শাড়ি নিয়ে আসলো। শাড়িটা দেখি মন ভালো হয়ে গেল। আমি আদনানকে বললাম, আপনি কিভাবে বুঝলেন নীল রং আমি পছন্দ করি? তোমার মনে লুকিয়ে আছে অনেক বিরহ, কষ্ট, আর নীল হচ্ছে বিরহের প্রতীক, তাই নিয়ে আসলাম। জানেন, আমার নীল রং এতটাই পছন্দের যে সব সময় নীল রঙের ড্রেস পরতাম। বিকেলে আমরা বের হব, শাড়ি পরে তৈরি থেকো। আদনান আমাকে নিয়ে ওদের বাসার কাছে নদীতে নিয়ে গেল। খুব ভালো লাগছে, প্রচুর বাতাস, পাশে প্রিয় মানুষ। নদীর কিনারে কাশফুল। ও আমাকে ভালোবাসে কিনা জানি না, তবে আমার মন ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে ও। ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোকে গুরুত্ব দেয়। আব্বু যাওয়ার সময় যখন আমাকে ধরে কাঁদছিল, তখন ও আব্বুকে বলছিল, কাঁদবেন না, ও সুখে থাকবে এখানে। জানি না কতটা সুখে থাকবো, তবে ও যে ভরসা দিয়েছে এটাই অনেক। ওর হাত ধরেই উঠছি। কেমন যেন এক অনুভূতি হচ্ছে, বুকের ভিতরটা এক অজানা ভালো লাগায় কেঁপে উঠছে। আপনাকে কিছু বলার ছিল। বলো। মারুফ ভাইয়ের সাথে আনিলার বিয়েটা তাড়াতাড়ি দিলে ভালো হতো। মারুফ ভাইকে তার কোম্পানি থেকে উন্নত প্রশিক্ষণের জন্য দেশের বাহিরে পাঠানো হবে 1 বছরের জন্য। সামনের মাসেই চলে যাবে। মাকে বলে পরের শুক্রবার বিয়ের ব্যবস্থা করলে ভালো হতো। আচ্ছা, দেখি। কোনো দেখা দেখি নেই, কনফার্ম করতে হবে। আচ্ছা, বাসায় যেয়ে নি। বাসায় ফিরে দেখি আদনানের চাচা চাচি আর ওর চাচার ছেলে আবির এসছে। ওরা বিয়েতে যেতে পারেনি, দেশের বাহিরে ছিল। আমাকে দেখে চাচি বলছে, তোমার তো ভাগ্য ভালো, আদনানকে পেয়েছো। তোমার চেয়ে সুন্দরী কত মেয়ে ওকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ও করলো না। শেষ পর্যন্ত তোমাকে করলো। আমার বোনের মেয়ে তোমার চেয়ে অনেক সুন্দরী আর ধনী, ওকে না করে তোমাকে করলো। কি জানি তোমার মাঝে কি খুঁজে পেয়েছে। আদনান রাগনাগ ভাব নিয়ে বলল, চাচি, এসব তোমার না জানলেও হবে। সুন্দরী বউ হলেই যদি সব মানুষ সুখী হতো, তাহলে সবচেয়ে বেশি সুখী চাচার হওয়ার কথা ছিল। অথচ সেই সবচেয়ে অসুখী মানুষ। আর জুঁই যথেষ্ট সুন্দরী, আর ওর মনটা অনেক ভালো। ও আমার পরিবারকে 2 দিনেই আপন করে নিয়েছে, যেটা আপনার বোনের মেয়ে পারত না। চাচি বলে উঠল, তুই আমার সাথে এভাবে কথা বললি? আমিও দেখে নেব কতটা ভালো এই মেয়ে। আমি ভাবছি এক সমস্যার মধ্যে আর এক সমস্যা উপস্থিত। আমি কি পারবো সব বাধা অতিক্রম করে সফল হতে? সকালে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করলাম আদনানের বুকে। প্রতিদিন তো মাঝখানে কোলবালিশ থাকে, তাহলে আজ গেল কোথায়? তারপরই মনে পড়ল, কাল চাচির সাথে কথা কাটাকাটি করে কিছু না খেয়ে শুয়ে পড়েছি। আমার বা ওর কারোর মাঝখানে বালিশ দেওয়ার কথা মনেই ছিল না। ভালোই হয়েছে মাঝখানে বালিশ দিইনি। এইভাবে এতটা কাছ থেকে এই প্রথম ওকে অনুভব করলাম। কি ফর্সা বুক, মুখে হালকা দাড়ি, ঠোঁটের নিচে একটা তিল, থুতনিতেও একটা টোল।
যা ওর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। বুকের একটা তিল, আমার ঠিক একই জায়গায় তিল, মিল আছে ওর সাথে। তাই ওকে চিমটি কাটতে নিলাম। পরক্ষণেই মনে হলো তাহলে তো ও জেগে যাবে। সত্যি ছেলেটা অনেক সুন্দর। চাচি ঠিকই বলেছে, আমি ওর যোগ্য না। ও চাইলে আরও সুন্দরী কাউকে পেতে পারত। ওর বুকে মাথা রেখে থাকতে খুব ভালো লাগছে। সারা জীবন যদি এভাবেই থাকতে পারতাম, ও যদি ভালোবেসে আমাকে ওর বুকে জড়িয়ে নিত, ওটাই হতো আমার সবচেয়ে বড় প্রাপ্তি। জানি না আদৌ সেটা হবে কিনা, আদৌ সে আমাকে ভালোবাসবে কিনা। তবে ভালোবাসুক আর না বাসুক, ও যে কাল আমার হয়ে চাচির সাথে কথা বলেছে, এটাই অনেক। আমাকে খেয়ে ফেলবে নাকি? আদনানের কথায় চমকে উঠে ওর বুক থেকে উঠতে নিলাম। ছি, ও দেখে ফেলছে? তাহলে এতক্ষণ এই লোকটা জেগেই ছিল। আদনান টেনে আমাকে আরো বুকের সাথে চেপে ধরলো। হুম, উঠতেই দেব না। এতক্ষণ তো মনে হয় খেয়ে ফেলবে, এমন করে তাকিয়েছিলে। এখন লজ্জা পাচ্ছ কেন? ইস, লজ্জা পাওয়ার কি হয়েছে? আর আপনি কি খাওয়ার কিছু? কি করে খাবো আমি? মুখে না খেলেও চোখে তো পুরোই গিলছো, বলি নাকে নাকে ঘষা দিল। কি এক অজানা অনুভূতিতে শিহরিত হয়ে উঠলাম। নিজেকে সামলানোই দেখি বড় কষ্টকর হয়ে পড়ছে। ওনাকে ধাক্কা দিয়ে বললাম, ছাড়ুন, আপনি কি করছেন? যা করার তাই করছি। আপনার দেখি লজ্জা নেই। মেয়ে লোক পেলেই ছাড়তে ইচ্ছে করে না বুঝি? ইস, বইয়ের কাছে আবার কিসের লজ্জা? অন্য লোক হলে তো বিয়ের রাতেই। আর আমি তো কতটা বীরপুরুষ দেখো, এখনো ঠিক আছি। বীরপুরুষ না ছাই, জড়িয়ে ধরলে আমি ভালো না, আর না ধরলে আমি কাপুরুষ। কি মেয়ে লোক রে বাবা! জানো তোমাকে আমার কেন ভালো লাগে? এই যে দেখো, যখন বললাম আমি আমাকে তো দেখি খেয়েই ফেলবে, তখন অন্য মেয়ে হলে লজ্জাতেই শেষ হয়ে যেত। আর তুমি লজ্জা পেলেও তা চাপা দেওয়ার জন্য আমার সাথে ঝগড়া করছো। আমার বিশ্বাস তুমি চাচির কথাকে ভুল প্রমাণ করে দেবে, বলেই চুমু দিল। আনিলার রুমের দিকে যাচ্ছি আর ঠোঁটে হাত বোলাচ্ছি। এখানেই তো চুমু দিয়েছে আদনান। আনিলা বলল, কি ব্যাপার, ঠোঁটে হাত দিয়ে রাখছিস কেন? এখানে ভাইয়া কিছু করেছে নাকি? আনিলা, আমি তোর ভাবি হই, সম্মান দিয়ে কথা বলবি। ইস, তোকে ভাবিজান বলে ডাকবো তাহলে? আর কিভাবে দেব সম্মান? হয়েছে, তোরে আর সম্মান দিতে হবে না। তোকে একটা সুখবর দেওয়ার আছে। নিশ্চয়ই আমার আর মারুফের বিয়ের কথা। ইস, এটা কোনো সুখবর হলো? সুখবর হলো আমি বাড়ি যাব। আনিলা মন খারাপ করে ফেললো। তারপর বলল, তোকে একটা দায়িত্ব দিয়েছিলাম, তুই সেটা কিছু না করেই চলে যাবি? আচ্ছা যা। আমি আলিরার নাক টেনে বললাম, আহারে, আমার ননদিনী কষ্ট পাইছে। কিছুদিন পর বিয়ে করলে সমস্যা কি? তুই এসব বুঝবি না, থাক। আর বুঝতে হবে না, থাকুক না কিছুক্ষণ রেগে, পরে না হয় রাগ ভাঙাবো। বিকেলে আদনানের মোটামুটি সব আত্মীয় স্বজন এসছে। আনিলা এসে আমাকে বলল, বাড়িতে এত লোকজন কেন? আমি বললাম, আমি চলে যাব তো, তাই বিদায় দিতে আসছে। মনে হলো আনিলার কথাগুলো বিশ্বাস হয়নি। অবিশ্বাসের ভঙ্গিতে কতক্ষণ চেয়ে থেকে চলে গেল। রাতে দুটো হলুদ শাড়ি নিয়ে আনিলার রুমে গেলাম। আনিলা দেখি মন খারাপ করে বসে আছে। আমি কি বললাম, কি রে, কি হয়েছে? মারুফ রাগ করেছে খুব। এখন বিয়ে না হওয়ার কথা শুনে ক্ষেপে গেছে খুব। আজ সারা দিন কথা বলেনি একবারও। হয়তো বিয়ের রাতে বলার জন্য জমিয়ে রেখেছে। আনিলা রেগে গিয়ে বলল, জুই, সবসময় মজা ভালো লাগে না। আমি মিথ্যে কষ্ট পাওয়ার অভিনয় করে বললাম, হ্যাঁ, মানুষ পুরাতন হয়ে গেলে তাকে আর ভালো লাগে না, তাই আমাকেও আর ভালো লাগছে না। সবাইকে বলে বিয়ের জন্য রাজি করালাম, আর এখন আমাকেই ভালো লাগছে না। আনিলা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, সরি ডিয়ার, মারুফ কথা না বলায় মন খারাপ করছিল খুব, তাই এভাবে বলে ফেলেছি। আবারও সরি। দেখ, কান ধরে বলছি। দাঁড়াও, মারুফকে বলে নি। মারুফকে বলতে হবে না, ও জানে। ও তোর জন্য গায়ে হলুদের শাড়ি আর যা লাগবে সব পাঠিয়েছে। আনিলা অভিমান করে বলল, তার মানে তোমরা সবাই জানো, শুধু আমিই জানি না। তোমরা সবাই অনেক খারাপ, আমাকে শুধু শুধু কষ্ট দিয়েছো। আর কষ্ট পেতে হবে না, কাল তোমার হলুদ ছোঁয়া। মারুফ ভাই শাড়ি পাঠিয়েছে দুটো, তোর আর আমার জন্য। দেখ কোনটা পরবি। আমি রুমে গেলাম। আবির ছেলেটাকে আমার ভালো লাগছে না, বিভিন্ন অজুহাতে গায়ে হাত ছোঁয়ানোর চেষ্টা করে। রুমে আসলাম মাত্র, আদনান রুমে নেই। হঠাৎ অনুমতি ছাড়াই আবির রুমে ঢুকে পড়ল। এসে বলছে, ভাবি, তুমি দেখতে অনেক কিউট, আর সবার সাথেও খুব ভালো ব্যবহার করো। তোমাকে অনেক ভালো লাগে আমার কাছে। কাল মা যা বলেছে তার জন্য সরি। আরে সরি বলার কি হয়েছে? চাচি তো মায়ের মতন, ওনার ওপরে কোনো রাগ নেই। এই জন্যই তোমাকে আমার অনেক ভালো লাগে। তোমার মতন যদি আমার একটা বউ হতো।
তবে আমার একটা জিনিস খুব খারাপ লাগে, তুমি এভাবে আমাকে এড়িয়ে চলো কেন? বলতে বলতে অনেকটা কাছে এসে দাঁড়ালো। আমি চাই পর্দা করে চলতে, কিন্তু পুরোপুরি হয়তো চলতে পারি না। এই যে আদনান রুমে নেই, আপনি আর আমি রুমে একা, এটাও কিন্তু ঠিক না। ও এসে আমার হাত ধরে বলল, সুন্দরী, তুমি অযথাই ভয় পাচ্ছ আদনানকে। ও কিছুই বলবে না তোমাকে। তুমি আমার সাথে সহজভাবে কথা বলতে পারো। আমি হাতটা টেনে নিয়ে চিল্লানি দিয়ে বললাম, আমি তো আদনানকে ভয় পাই না, আমি তো ভয় করি আমার সৃষ্টিকর্তাকে। আপনি এখন রুম থেকে চলে গেলে আমি খুশি হব। ভাবি, শুধু একটু হাত ধরেছি, আর তো কিছু করিনি, এজন্য এমন করলে? ভাই, এসব আমি পছন্দ করি না। আপনি আমার সাথে আর কখনো এমনটা করার চেষ্টা করবেন না। বলতেই আবির রুম থেকে চলে গেল। ওয়াশরুম থেকে আদনান বের হয়ে বলল, আমার বউটা অনেক ভালো, আবিরকে কথা শোনানোর জন্য ধন্যবাদ। আমি চমকে উঠে বললাম, আপনি ওয়াশরুমে ছিলেন, বের হলেন না কেন? হ্যাঁ, আমি ভাবছি আবিরের সাথে প্রেম করো, তারপর বের হব। আপনি এত খারাপ কেন? আমি তো ভয় পাচ্ছিলাম, আর আপনি মজা নিচ্ছিলেন। আমার বউটা তো এমনিতেই অনেক সাহসী। যে বাসর রাতে জামাইয়ের সাথে ভিলেন মার্কা আচরণ করতে পারে, তাকে আবির কি করতে পারে তা জানা আছে আমার। বলেই জড়িয়ে ধরল। ইস, ছেড়ে দিন, আজ আনিলার গায়ে হলুদের ছোঁয়া, অনেক কাজ আছে। আনিলা দেখতে আদনানের মতোই সুন্দর, হলুদ শাড়িতে যেন এক হলদে পাখি। আনিলার কাছে গিয়ে কপালে চুমু দিয়ে বললাম, তুই এত সুন্দর কেন আনিলা? ঠিক রাজকন্যাদের মতন লাগছে। এজন্য তো মারুফ ভাই এতটা পাগল হয়েছে। পিছন থেকে আবির ভাই বলল, আমার তো তোমাকে রাজকুমারীর মতন লাগছে। আনিলা বলল, আবির ভাই, তুমি একটু যাও, জুঁইয়ের সাথে আমার একটু কথা আছে। আবির ভাই চলে যেতেই আনিলা বলল, জুঁই, আবির বা চাচি কেউ ভালো মানুষ না। সেদিন তোমাকে চাচি ওভাবে কথা শোনানোতে আনিশা আপু রেগে গিয়েছিল। পরে মা তাকে নিষেধ করাতে আর কিছু বলেনি। ওরা তোমাকে অপদস্থ করার চেষ্টা করবে, ওদেরকে আমার সুবিধার মনে হচ্ছে না। সতর্ক থেকো তুমি। চাচির রুমে গেলাম চাচিকে ডাকার জন্য। হঠাৎ আবির ভাই রুমে এসে দরজাটা আটকে দিল। একটু একটু এগিয়ে আসছে আমার দিকে। আমি আবির ভাইকে বললাম, ভাই, আপনি আমার কাছে আসবেন না, যেতে দিন আমাকে, কিছুক্ষণ গল্প করি। এত অস্থির হচ্ছ কেন? ভাই, অনেক কাজ আমার, চাচিকে ডাকতে আসছি আমি, যেতে দিন আমাকে। এখন তো যেতে দেব না আমি। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছিলে, মনে আছে? তার প্রতিশোধটাও আমাকে নিতেই হবে। প্লিজ, আমাকে যেতে দিন। আমার সাথে সময় কাটানোর জন্য কত মেয়ে ব্যাকুল, আর তুমি আমাকে ইগনোর করছো, আমাকে রুম থেকে বের হয়ে যেতে বলছো। এতটা সাহস আর কারোর হয়নি এভাবে কথা বলার। দেখো, এখন কি করি তোমার। ভাই, আমি কিন্তু চিৎকার করব, তাতে আপনার আরও খারাপ হবে। বাড়িতে যা শব্দ, তুমি চিৎকার করলে কেউ শুনবে না। আমি তোমার সাথে তো খারাপ কিছু করবই, পরে কেউ জানলে তোমার উপরই দোষ চাপিয়ে দেব। আনিলা বলছিল আদনান এখন তোমাকে মেনে নেয়নি। আমি বলবো সেই বিরহে তুমিই আমাকে কাছে ডেকে এনেছো এই রুমে। ওর হিংস্র চেহারা, লোলুপ দৃষ্টি দেখে আমার খুব ভয় লাগছে। এখন কি করা উচিত বুঝতে পারছি না। এমনিতেই মেয়েদের নিয়ে নেতিবাচক ধারণা আদনানের। আবির ভাই যদি সত্যি খারাপ কিছু করে ফেলে, আদনান হয়তো আমাকে বিশ্বাস করবে না। আবির এসে আমার হাত ধরলো। ভয়ে আমি কেঁপে উঠলাম। আর হয়তো আদনানের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে পারবো না। ওকে আর নিজের করে কখনো পাবো না। দরজা ধাক্কানোর শব্দে আবির আমার হাত ছেড়ে দিয়ে বলল, আজ হয়তো আমার হাত থেকে রক্ষা পেলে, পরের বার হয়তো সেই সুযোগ পাবে না। দরজা খুলে দেখি আদনান দাঁড়িয়ে। আমাকে আবিরের সাথে একসাথে দেখে আদনান চমকে উঠল। ইস, যেখানে ভাগের ভয় সেখানেই সন্ধ্যা হয়। উপরবেলা আমাকে আবির ভাইয়ের হাত থেকে হয়তো রক্ষা করলো, আর এক বিপদে সে উপস্থিত। আদনান আবির ভাইয়ের সাথে দেখে খুব রেগে গেল। আমাকে জিজ্ঞেস করলো, তুমি না চাচিকে ডাকতে এসছো, তো দরজা বন্ধ করে এখানে আবিরের সাথে কি করছো? আমি কিছু বলতে যাব, তখনই আবির ভাই বলে উঠল, আহা আদনান, এত রেগে যাচ্ছ কেন? ভাবি তো আমার সাথে ছিল, আমি তো আর দূরের কেউ নেই। আপন মানুষের সাথে একসাথে সময় কাটাতেই পারে। আর তাছাড়া বিয়ে হয়েছে কতদিন তোমার, এখনো বউকে একান্তে সময় দিচ্ছ না। সেই বিরহ দূর করার জন্য আমার সাথে কিছুক্ষণ সময় কাটাচ্ছে। আদনান রেগে গিয়ে আবির ভাইকে বলল, তুমি চুপ করো। জুঁই, তোমার কাছে আমি জানতে চেয়েছি, আবিরের কাছে নয়। আমি আদনানকে এতক্ষণ ঘটে যাওয়া সবটা বললাম। মনে হলো আদনান পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। আবির ভাই আবার বলল,
আদনান মেয়েটার মনে অনেক কষ্ট, তা দূর করতে আমার কাছে আসছে। আমি না থাকলে হয়তো অন্য কারোর কাছে যেত। তুমি যদি ওর কষ্ট দূর করতে না পারো, মেনে নিতে না পারো, তাহলে বিয়ে করেছো কেন? আদনান বলল, আমি তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আমি জুয়ের সাথে কি করব না করব সেটা আমার ব্যাপার, তুমি কিছু না বললেও চলবে। আবির ভাই হাসছে আর বলছে, না, ব্যাপারটা এখন সবাই জেনে গেছে, এখন সবাই কথা শোনাবে তোমাকে। আদনান আমার দিকে তাকিয়ে বলল, তোমাদের নাটক দেখতে এখানে আসিনি আমি, বাড়িতে অনেক কাজ, সেখানে চলো। আমি কিছু বলার আগেই ও চলে গেল। কাজে মন বসছে না, এক কাজ করতে গিয়ে অন্য কাজ করে ফেলছি। বারবার আদনানের রাগী চেহারার কথা মনে পড়ছে। ও কি আমাকে ভুল বুঝলো? ও তো আমাকে মেনে না নিলেও অনেকটা ভালোবাসতো, এখন তো আমাকে ঘৃণা করবে, কখনো মেনে নেবে না। সব কিছুর মূলে ওই আবির। ওকে আমি ভাইয়ের মতন ভাবছি, আর ও আমার এত বড় ক্ষতি করলো। ওকে আমি ছাড়বো না। ও হয়তো জানে না আমি এত সহজে হার মানতে শিখিনি। কাজ গুলিয়ে ফেলছি, কারোর সাথে ঠিক মতন কথা বলছি না। শাশুড়ি মা ভাবলো আমার শরীর খারাপ করছে, তাই রুমে পাঠিয়ে দিল। আনিশা আপুর শাশুড়ি অসুস্থ, তাই ভাইয়া এসে আপুকে নিয়ে গেছে। আদনানও আজ বাসায় ফেরেনি। কল দিচ্ছি, ফোন বন্ধ। আদনান আমাকে ভুল বুঝলো। ও তো জানে ওর ভাই চাচি কি রকম। আনিলা সকালে বলছিল ওরা যে কোনো সমস্যা করতে পারে, আমাকে সতর্ক থাকতে। আমার অনেকটা সতর্ক থাকা উচিত ছিল। এখন কি করে আদনানকে বোঝাবো আবির ভাই যা বলছে সবটা মিথ্যা? আমার অস্থির লাগছে। আদনান বাসায় ফিরল না, কি করা উচিত বুঝতে পারছি না। আনিলা আসছে খাবার খেতে যাওয়ার জন্য। আনিলাকে আমি সবটা বললাম, তারপর অভিমান করে বললাম, তোকে আমি সবটা শেয়ার করিস। তুই তো জানিস আবির ভাই কেমন লোক, তাও কেন তুই ওই বদমাইশ লোককে এসব বলতে গেলি? আনিলা আমার হাত ধরে বলল, বিশ্বাস কর জুই, আমি এসবের কিচ্ছু বলিনি। সেদিন যখন তুই বললি এমনিতেই আদনান আমাকে পুরোপুরি মেনে নিতে পারেনি, এখন চাচি আসছে, তখন আবির ভাই কথাটা শুনেছিল। উনিই আমাকে এসে জিজ্ঞেস করছিল, আমি কিচ্ছু বলিনি। আমি আনিলাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। এমনটা কেন হলো আনিলা? আদনান আমাকে ভুল বুঝলো? ও কি এ কদিনে একটুও বুঝতে পারেনি আমাকে? আজও বাসায় ফেরেনি, কেন আমাকে কষ্ট দিচ্ছে? আনিলা আমাকে বলল, এই মেয়ে, এত সহজে ভেঙে পড়ছিস কেন? তুই তো এত সহজে হার মানিস না, আর তুই তো ভুল কিছু করিসনি। আমার রুমে চল, একা থাকলে শুধুই কান্নাকাটি করবি। ভাইয়া আসলে তুই রুমে চলে আসিস। রাত থেকে যতবার কলিং বেল বাজছে ততবারই আমি দৌড়ে গেছি। এই বুঝি আদনান বাসায় ফিরল, কিন্তু ফেরেনি। আজ আনিলার বিয়ে, সবাই সাজছে, শরীর দুর্বল, কাল রাত থেকে কিচ্ছু খায়নি, সাজগোজ করতে মন চাইছে না। আনিলা সকাল থেকে কাঁদছে, অথচ আমি যখন বিয়ের সময় কান্না করছিলাম আনিলা বলছিল, কয়েকদিন পর তো আবার চলে আসবি, এত কান্নার কি হয়েছে? আর কান্না করলে সাজ নষ্ট হয়ে পেতনির মতন লাগবে, তখন ভাইয়া তোকে পেতনি ভেবে ভয় পাবে। আর আজ আনিলা সকাল থেকে কাঁদছে, কোনোভাবেই কান্না থামানো যাচ্ছে না। আনিলাকে বিদায় দেওয়ার সময় আদনান আসলো। আনিশা আপুও আসছে। আদনান আনিলাকে ধরে খুব কান্না করলো, একদম ঠিক বাচ্চাদের মতন। ওর কান্না দেখে আমার খুব খারাপ লাগছে। শাশুড়ি মা আনিশা আপুও কান্না করছে খুব। আমার তো চোখ ফুলে গেছে। আনিলা যাওয়ার মুহূর্তে আমাকে ধরে কান্না করলো অনেকটা। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। এই বিদায় মুহূর্তেও কালকের কথা ভোলেনি। আদনানকে বলল, ভাইয়া আজ বাসায় থাকবে, কোথাও যাবে না। জুইয়ের কোনো দোষ নেই, ওকে ভুল বুঝো না। বলো ভাইয়া আমার কথা রাখবে? আদনান বলল, তুই চিন্তা করিস না, ওই বাড়িতে ভালোভাবে থাকিস। তারপর মারুফ ভাইকে বলল আনিলার খেয়াল রাখতে, ওর যেন কোনো কষ্ট না হয়। আদনান আনিলার কথা রাখছে, বাসায় আছে। শাশুড়ি মা আনিশা আপু অনেকটা অসুস্থ হয়ে গেছে, বাড়ির সব কাজ আমাকেই সামলাতে হচ্ছে। সবাইকে খাইয়ে সবটা গোছাতে অনেক রাত হয়ে গেছে। কাল রাত থেকে কিচ্ছু খাইনি, সকাল থেকে এ পর্যন্ত একটু বিশ্রাম নেওয়ারও সময় পাইনি। বিয়ে হলেই মেয়েরা হঠাৎ করে অনেকটা বড় হয়ে যায়। আমি তো বিয়ের আগে একটু পেঁয়াজও কাটতাম না, যদি হাতে দাগ পড়ে যায়। আর এখন জামাইয়ের মন রাখা, এ বাড়ির সবার মন রাখা, বাড়ির কাজ সামলানো, সবটা করতে হচ্ছে। তারপরও দিন শেষে অনেকটা ভালো লাগা কাজ করতো, কারণ এ বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে। কিন্তু আজ আর ভালো লাগছে না। যার জন্য এ বাড়িতে আসা, সেই তো আমাকে ভুল বুঝছে। রুমে ঢুকে দেখি আদনান এখনো জেগে আছে। আমি ওর কাছে যেতেই ও আমার গলা চেপে ধরে বলল, এই মেয়ে, তোমাকে তো আমি সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করছি, শারীরিক মিলনই কি সব? মাত্র এ কদিন, তাও সইতে পারলে না, চলে গেলে আবিরের কাছে।
আমার নামে বিচার দিলে? আসলে তোমরা মেয়েরা অনেক খারাপ। বিশ্বাসঘাতকতা করো তোমরা। আমি ভাবছি তুমি অন্য সবার চেয়ে আলাদা হবে। না, আমার ধারণা ভুল। আদনান, আপনি তো জানেন চাচি আর আবির কীরকম। সেদিন এই রুমে এসে কেমন করেছে তা পুরোটাই তো আপনি জানেন। তারপরও এমন কেন করছেন? হ্যাঁ, আমি জানি, আর যা জানি সবটাই ভুল। তুমি সেদিন জানতে ওয়াশরুমে আমি আছি, আর তা জেনেই তুমি আবিরকে এসব কথা বলেছিলে। আপনার হঠাৎ এরকমটা কেন মনে হলো? মনে হওয়ার অনেক কারণ আছে। সবাই জানে আমি তোমাকে মেনে নিয়েছি, তাহলে আবির কি করে জানলো আমি তোমাকে মেনে নিইনি? বিশ্বাস করুন, আমি বলিনি ওকে। সেদিন আনিলা বলার সময় ও শুনেছিল। দয়া করে নাটক বন্ধ করো। সারা রাত নির্ঘুমে কাটিয়েছি। সকালে আনিশা আপু রুমে আসলো। আমাকে আর আদনানকে বলল, তোমরা মায়ের রুমে আসো, কথা আছে। মায়ের রুমে যাওয়ার পর দেখি মোটামুটি সবাই আছে মায়ের রুমে। আনিশা আপু বলল, তোমাদের সবাইকে এখানে আনছি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে, একটা শয়তানের মুখোশ খুলতে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি আনিশা আপুর দিকে। কি বলতে চাইছে আপু? আনিশা আপু বলল, কাল দুপুরে আপনাদের জামাই কল দিয়েছিল। কথা বোঝা যাচ্ছিল না লোকজনের শব্দে, তাই আমি চাচির রুমের বারান্দায় গিয়েছিলাম কথা বলার জন্য। কথা শেষ না হতেই কল কেটে যায়, তাই আমি ওখানেই বসেছিলাম। হঠাৎ জুই আর আবিরের কথায় আমি চমকে উঠি। জুইকে নিয়ে নেতিবাচক ধারণা জন্মে আমার, তাই বারান্দাতেই চুপ করে বসে থাকি। কিন্তু পরক্ষণেই আমার ধারণা পাল্টে যায়। বদমাইশ আবির ওর সাথে খারাপ কিছু করার কথা বলে। জুই ওকে অনুরোধ করে এমনটা না করার জন্য, কিন্তু ও জুইয়ের কথা শোনেনি। ও যখন জুইয়ের হাত ধরে তখনই আমি রুমে যেতে নিই, যাতে আবির জুইয়ের কোনো ক্ষতি না করতে পারে। আর তখনই আদনান দরজায় নক করে। ঠিক সেই মুহূর্তে আপনাদের জামাই কল দিয়ে কান্না করে ওর মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি করছে। হঠাৎ কথা শেষ করে দেখি ওরা রুমে নেই। সেই সময় আমি চলে যাই হাসপাতালে মাকে দেখতে। আদনানকে আর সত্যিটা বলা হয়নি, তাই হাসপাতালে গিয়ে আদনানকে সত্যিটা বলার জন্য অনেক কল দিই, কিন্তু ওর ফোন বন্ধ ছিল। কতটা বদমাশ এই আবির বুঝতে পারছেন? সবটা শুনে আদনান আমার কাছে এসে বলল, শুধুই আমি তোমাকে ভুল বুঝেছি, ক্ষমা করে দাও প্লিজ। আমি কিছুই বললাম না। খুব অভিমান কাজ করছে। পুরোটা ভালো করে না জেনেই কিরকম আচরণ করলো আমার সাথে। আদনান বলল, জানো আনিশা আপু, আমি পুরোটা না বুঝেই জুইয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। সব এই আবিরের জন্য। আনিশা আপু শাশুড়ি মাকে বলল, মা, তুমি কিছু বলবে না? আমি সেদিনই বলেছিলাম চাচি বা আবির কেউ সুবিধের নয়, ওদেরকে বাড়িতে থাকতে না দিতে। এরা যেখানে যায় সেখানেই অশান্তি সৃষ্টি করে। চাচি বলল, অনেক হয়েছে, খুব অপমান করেছো তোমরা। আমার ছেলের কোনো দোষ নেই, সব দোষ ওই মেয়েটার। ওদের মতন মেয়েকে খুব ভালো করে চিনি আমি। ভাবছিলাম কিছুদিন থাকবো, কিন্তু তা আর হলো না। এই মেয়ের জন্য আমাকে কথা শুনিয়েছো। দেখবে এই মেয়েও ওর শাশুড়ির মতন অন্য ছেলের সাথে পালাবে। এ কথা বলাতে আদনান প্রচুর রেগে যায়। আবিরকে বলে, এই মুহূর্তে তোর মাকে নিয়ে বের হয়ে যা, উনি খুবই বাজে মহিলা। চাচা চাচিকে বলল, তুমি আমার জীবনটা তো ধ্বংস করছোই, এখন যেখানেই যাও সেখানেই অশান্তি সৃষ্টি করো। তোমাকে নিয়ে কোনো শান্তি নেই, বের হও এই বাসা থেকে। চাচি আর আবিরকে নিয়ে চাচা চলে গেল। আনিশা আপু বলল, অবশেষে আপদ দূর হলো। যেখানে যায় সেখানেই ঝামেলা করে। আর আদনান, যা কিছুই ঘটুক না কেন, পুরোটা যাচাই না করে কখনোই কাউকে কথা শোনাবি না। মাত্র তো কয়দিন, জীবনে চলার পথে অনেক বাধা আসবে। বিশ্বাসের ওপর ভিত্তি করেই সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। আনিলা আমাকে সবটা বলেছে। তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস, আর তুই জুঁইকে এখনো মেনে নিসনি কেন? আদনান বলল, আমার আপন মা আমাকে কত ছোটতে রেখে অন্য লোকের সাথে চলে গেল। তার শোকেই আমার বাবা মারা গেল। তাই আমি চেয়েছি ওকে কিছুদিন সময় দিতে, যাতে ওর আমাকে ভালো না লাগলেও সহজেই চলে যেতে পারে। তাহলে আমার মতন আর কোনো সন্তানকে কষ্ট পেতে হবে না। আনিশা আপু বলল, ভাই, সব মেয়ে লোক এক হয় না রে। আমার মাকে দেখ, উনি এই সংসারে যখন তোর বাবার দ্বিতীয় বউ হয়ে আসে তখন আমি অনেক ছোট, আর তুই তো আরও ছোট। বিয়ের 1 বছর পরেই আনিলার জন্ম হয়। তার পরের বছর বাবা মারা যায়। তারপরও তো মা একাই সবটা সামলেছে। উনি তো অন্য কারোর হাত ধরে চলে যায়নি, সংসার নিয়েই নিজেকে ব্যস্ত রেখেছে। আমাদের 3 জনকে সমানভাবে দেখেছে। জুঁইকেও মা কতটা আদর করে, কেউ তো কখনো বুঝতেই পারিনি আমরা সৎ ভাই বোন। জুঁইকে আর কষ্ট দিস না, ওকে এবার মেনে নে। ওর সাথে তুই অন্যায় করছিস। আদনান আমার দিকে তাকিয়ে বলল, ওর সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি, ও কি আমাকে মাফ করবে?
মাপ না করার কি আছে? সংসার জীবনে রাগ অভিমান হতেই পারে। আর শোন, আনিলাকে নিয়ে মারুফ ভাই চলে যাবে, তুই গিয়ে ওদেরকে আমার বাসায় নিয়ে আয়। আনিলা আর মারুফ আমাদের বাসাতে দেখা করেই চলে যাবে। এই আনিলা, আমাকে নিবি না হানিমুনে? আমি গিয়ে আনিলাকে বললাম। ও বলল, আমার হানিমুনে তোকে কেন নেব? আমার বিয়েতে না আগে বাজি ধরেছিলি, মনে নেই? অত আগের কথা মনে থাকে বুঝি? আমি বললাম, থাক, আর মনে থাকতে হবে না, একাই যাও আর ভালোভাবে এনজয় করো। তোমাকে তো ভাইয়া মেনে নিয়েছে, এবার তোমাকেও হানিমুনে পাঠানোর ব্যবস্থা করব। আমি মুখ বাঁকিয়ে বললাম, থাক, আর পাকামো করতে হবে না। সারাদিনের কাজ শেষে রুমে আসলাম মাত্র। রুমে আসতেই আদনান আমাকে জড়িয়ে ধরে বলল, বউ সরি, ওর সাথে তোমাকে দেখে আমার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। সঠিকটা বিচার বিবেচনা না করেই তোমার সাথে খারাপ আচরণ করেছি। বউ, আমাকে মাফ করে দাও। আমার খুব অভিমান কাজ করছে, তাই বললাম, আপনি যা করেছেন তা আমার প্রাপ্য ছিল, মাপ চাওয়ার মতন কিছুই হয়নি। হুম, তা বললে তো হবে না, মাফ করতেই হবে। এই দেখো বউ, আমি কান ধরছি। ওর কান ধরা দেখে আমার খুব হাসি পেল, কিন্তু কিছুই বললাম না। ওর পাগলামো দেখে সত্যিই সকল অভিমান চলে গেল। আদনানকে জড়িয়ে ধরে বললাম, আপনি তাহলে আমাকে মেনে নিয়েছেন? এমন পুতুল বউকে না মেনে নেওয়ার উপায় আছে? যে আমার পরিবারের জন্য এত কিছু করছে, যে আমার শত অপমান মুখ বুজে মেনে নিয়েছে, তাকে তো মানতেই হবে। আর জানো, ভালোবাসায় একটু রাগ অভিমান থাকলে ভালোবাসা বৃদ্ধি পায়। হ্যাঁ, তবে এমন রাগ করা যাবে না যাতে সম্পর্ক নষ্ট হয়ে যায়। জানো, প্রথম দিন থেকেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তোমার বোকা বোকা ঝগড়াগুলো শুনে আমার খুব হাসি পাচ্ছিল। তুমি এখনো বাচ্চাদের মতন আচরণ করো, এখনো বড়ই হতে পারোনি। আমি রাগ দেখিয়ে বললাম, আমি বাচ্চা তাই না? তো বাচ্চাকে এখন ঘুমাতে দিন। ঘুম আসছে খুব। এখন তো ঘুমাতে দেব না, বাচ্চাটাকে একটু আদর করে নি। আমি লজ্জায় মাথা নিচু করে রাখছি। ওর তপ্ত নিঃশ্বাস, ওর এতটা কাছে আসা, ওর এতটা ভালোবাসা আমাকে ব্যাকুল করে ফেলেছে। পৃথিবীর সব সুখ যেন ওর বুকেই লুকিয়ে আছে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।